গত রাতটি ছিল মধ্যপ্রাচ্যের ইতিহাসে একটি নির্ণায়ক রাত। যখন পুরো বিশ্ব ঘুমিয়েছিল, ঠিক তখনই ইরাকের মরুভূমির বুকে এমন একটি ঘটনা ঘটে গেল যা পুরো মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক চিত্র বদলে দিতে পারে। ইরাকের আনবার প্রদেশের হাতিলা জেলায় অবস্থিত আইন আল আসাদ ঘাঁটি, যেটি ছিল যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা, এটি এখন ইরান সমর্থিত মিলিশিয়া বাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে। খবরটি যখন ভোরের আলো ফোটার আগে ওয়াশিংটন পোস্ট, টাইমস অফ ইসরায়েল এবং এপি নিউজের হেডলাইনে উঠে আসে, তখন পুরো পশ্চিমা বিশ্ব রীতিমতো স্তম্ভিত হয়ে যায়। কল্পনা করুন একটি সামরিক ঘাটের কথা, যেটি প্রায় ২০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। বাগদাদ থেকে ১৮০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত এই বিশাল সামরিক স্থাপনায় রয়েছে অত্যাধুনিক রানওয়ে, হেলিপ্যাড, সুসজ্জিত ব্যারাক, লজিস্টিক সুবিধা এবং প্রতিরক্ষা ব্যবস্থার সকল ধরনের নিয়ামক উপাদান। এই ঘাঁটিটি মূলত নির্মাণ করা হয়েছিল ১৯৮০-এর দশকে ইরাকি বাহিনীর জন্য। তৎকালীন ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন নিজে তত্ত্বাবধান করেছিলেন এই বিশাল সামরিক স্থাপনার নির্মাণ কাজ। কিন্তু ইতিহাস কখনো এক জায়গায় থেমে থাকে না। ২০০৩ সালে যখন যুক্তরাষ্ট্র ইরাকে সামরিক অভিযান শুরু করে, তখন এই ঘাঁটিটি তাদের প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়। ইরাকি বাহিনীর হাত থেকে এই ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়ে নেয় যুক্তরাষ্ট্র এবং সেই থেকে এটি পরিণত হয় মধ্যপ্রাচ্যে তাদের সামরিক অভিযানের প্রাণকেন্দ্রে। ইরাক থেকে শুরু করে সিরিয়া অভিযান, এমনকি ইরানের বিরুদ্ধে যে কোনো সম্ভাব্য সামরিক পদক্ষেপের জন্য এই ঘাঁটিটি ছিল অপরিহার্য। এই ঘাঁটি যুক্তরাষ্ট্রের কাছে কতটুকু গুরুত্বপূর্ণ ছিল সেটা বোঝার জন্য একটি ঘটনা বলা দরকার। ২০২০ সালের জানুয়ারি মাসে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের বিপ্লবী রক্ষী বাহিনীর কুডস ফোর্সের কমান্ডার জেনারেল কাসেম সুলাইমানিকে হত্যা করার নির্দেশ দেন এবং বাগদাদ বিমানবন্দরের কাছে ড্রোন হামলায় তাকে হত্যা করা হয়, তখন পাল্টা প্রতিশোধ হিসেবে ইরান সরাসরি এই আইন আল আসাদ ঘাঁটিতে ব্যালিস্টিক মিসাইল হামলা চালায়। সেই রাতেই ইরানের মিসাইল বৃষ্টিতে ঘাঁটির অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস হয়ে যায়। যদিও পরবর্তীতে যুক্তরাষ্ট্র এই ঘাঁটি পুনর্নির্মাণ করে এবং আরও শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করে। কিন্তু গত রাতে যা ঘটে গেল সেটা ইরানের সে মিসাইল হামলার চেয়েও অনেক বেশি তাৎপর্যপূর্ণ। কারণ এবার মিসাইল আসেনি, এবার এসেছে মানুষ, পপুলার মোবিলাইজেশন ফোর্স, যাদের সংক্ষেপে পিএলএফ বলা হয়, এবং আরবিতে যারা হাশদ আল শাবি নামে পরিচিত। তারা অতর্কিত হামলার মাধ্যমে এই পুরো ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এই পপুলার মোবিলাইজেশন ফোর্স কারা? সহজ ভাষায় বলতে গেলে এদের আপনি ইরাকের হিজবুল্লাহ বলতে পারেন। লেবাননে যেমন ইরানের শক্তিশালী মিত্রবাহিনী হিজবুল্লাহ রয়েছে, ঠিক তেমনি ইরাকে রয়েছে এই পিএমএফ। তবে এদের শক্তি এবং সামর্থ্য সম্পর্কে জানলে আপনি চমকে উঠবেন। বর্তমানে এই বাহিনীতে প্রায় ২,৩৮,০০০ সক্রিয় যোদ্ধা রয়েছে, যা ইরাকের নিজস্ব সেনাবাহিনী থেকে কয়েক গুণ বেশি। এই বাহিনী প্রায় ৭০টির বেশি ভিন্ন ভিন্ন গ্রুপে বিভক্ত এবং এদের প্রতিটি গ্রুপ কম বেশি ইরানের সাথে সরাসরি সম্পর্ক রাখে। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো ইরাক সরকার নিজেই প্রতি বছর এই বাহিনীকে $৩৬০ কোটি বরাদ্দ দেয়, আর ইরান থেকে আসে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র এবং প্রশিক্ষণ। এখন প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র কি এই পরিস্থিতি আগে আজ করতে পারেনি? আসলে পেরেছিল। ২০২৪ সালের এই ঘাঁটি একাধিক অতর্কিত হামলার ফলে যুক্তরাষ্ট্রের ২ জন সেনা সদস্য নিহত হন। সেই ঘটনার পর থেকেই যুক্তরাষ্ট্র তাদের গুরুত্বপূর্ণ যুদ্ধবিমান এবং অন্যান্য সামরিক সরঞ্জাম ধীরে ধীরে সরিয়ে নিতে শুরু করে। কিন্তু তারা ভাবতে পারেনি যে ঘাঁটিটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ তাদের হাতছাড়া হয়ে যাবে। যুক্তরাষ্ট্র মনে করেছিল তারা আলোচনার মাধ্যমে একটি সম্মানজনক প্রত্যাহার করতে পারবে, কিন্তু ইরান সমর্থিত বাহিনী তাদের সেই সুযোগ দেয়নি। এই ঘাঁটি হাতছাড়া হওয়ার প্রভাব কতটা গভীর সেটা বুঝতে হলে একটু ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। ইসরায়েল যখন ইরানের বিরুদ্ধে বিমান হামলা চালায়, তখন তাদের বিমানগুলোকে ইরানের আকাশসীমা ব্যবহার করতে হয়। এতদিন যুক্তরাষ্ট্র এই ঘাঁটি থেকে ইরানের আকাশসীমার উপর একটা অদৃশ্য নিয়ন্ত্রণ বজায় রাখতে পারত, কিন্তু এখন সেই নিয়ন্ত্রণ আর নেই। বরং এই ঘাঁটি এখন পরোক্ষভাবে ইরানের হাতে চলে এসেছে। ইরান এখানে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার সিস্টেম স্থাপন করবে এবং সেটা হবে অত্যন্ত দ্রুত গতিতে। এমনকি চীনের মতো দেশও এই কাজে সহায়তা করবে বলে মনে করা হচ্ছে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। ইরাকে এখন এই নাটকীয় ঘটনা ঘটেছে, ঠিক একই সময় সিরিয়াতেও চলছে আরেক নাটক। যুক্তরাষ্ট্রে ইরাকের ঘাঁটি হারানোর পর ভেবেছিল তারা তুরস্ক সীমান্তের কাছে কুর্দিস্তান অঞ্চলে তাদের নতুন ঘাঁটি শক্তিশালী করবে, সেখান থেকে তাদের সামরিক কার্যক্রম চালিয়ে যাবে। কিন্তু সেখানেও আঘাত হেসেছে। সিরিয়ার নতুন সরকার এবং তুরস্ক সমর্থিত মিলিশিয়া বাহিনী যৌথভাবে হামলা চালিয়ে কুর্দি নিয়ন্ত্রিত অঞ্চলে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা দখল করে নিয়েছে। মধ্যপ্রাচ্যের প্রভাবশালী সংবাদ মাধ্যম আল মায়দান এই খবরের সত্যতা নিশ্চিত করেছে। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের বিবৃতিতে জানিয়ে দেয় যে নতুন সিরিয়ান সেনাবাহিনী আল তাবাকা সামরিক বিমানবন্দরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। এই বিমানবন্দরে এতদিন যুক্তরাষ্ট্রের সমর্থনে কুর্দি বাহিনীর নিয়ন্ত্রণে ছিল। শুধু বিমানবন্দর নয়, সিরিয়ান বাহিনী কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আল তাবাকা শহর এবং ফোরাত নদীর বাঁধের নিয়ন্ত্রণ পুনরায়
হিজবুল্লাহরাই নিয়েছে। এছাড়া সাফিয়ান এবং আল থাওয়ার তেলক্ষেত্র এবং আল রুফসা জংশনের নিয়ন্ত্রণ এখন সিরিয়ান সরকার ও তাদের মিত্রবাহিনীর হাতে। এই তেলক্ষেত্রগুলো থেকে এতদিন যুক্তরাষ্ট্র বিপুল পরিমাণ তেল নিয়ে যাচ্ছিল, যেটাকে অনেকে তেল চুরি বলে আখ্যায়িত করতেন। এখানে একটি জটিল সমীকরণ কাজ করছে। ইরান এবং তুরস্কের সম্পর্ক কখনোই সহজ ছিল না। তারা একে অপরের প্রতিদ্বন্দ্বী, আবার প্রয়োজনে একে অপরের সহযোগী। কুর্দি ইস্যুতে এই দুই দেশের স্বার্থ এক জায়গায় মিলে যায়। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কুর্দিদের অস্ত্র এবং প্রশিক্ষণ দিয়ে শক্তিশালী করেছে। এই কুর্দি বাহিনী তুরস্কের অভ্যন্তরে হামলা চালাতো এবং কিছুদিন আগেও ইরানের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করে। এমন পরিস্থিতিতে ইরান এবং তুরস্ক দুই দেশেই চাইছে কুর্দিদের দমন করতে। আর এই কারণেই সিরিয়ার মাটিতে তুরস্কের প্রক্সি বাহিনী এবং ইরানপন্থী সিরিয়ান সরকার একসাথে হামলা চালিয়েছে। পেন্টাগন এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে যে কুর্দি যোদ্ধাদের গ্রেপ্তার এবং বিতরণের বিষয়ে যদি দ্রুত সমঝোতা না হয় তাহলে যুক্তরাষ্ট্র সামরিক প্রতিক্রিয়া দেখাতে পারে। সরাসরি বিমান হামলার হুমকিও দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রকে আসলেই সামরিক পদক্ষেপ নিতে পারবে? ইরাকে তাদের প্রধান ঘাঁটি হারানোর পর এবং সিরিয়ায় তাদের মিত্র কুর্দি বাহিনী কোণঠাসা হয়ে পড়ার পর তাদের সামরিক বিকল্প অনেক সীমিত হয়ে গেছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এই পরিবর্তন ইরানকে একটি বিশাল সুযোগ করে দিয়েছে। এতদিন ইরান থেকে লেবাননের হিজবুল্লাহর কাছে অস্ত্র পাঠাতে গেলে অনেক জটিল পথ ব্যবহার করতে হতো। সিরিয়ার আসাদ সরকার পতনের পর এই রাস্তা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু এখন ইরাক সম্পূর্ণ ইরানের নিয়ন্ত্রণে এবং সিরিয়ার নতুন সরকার যদি ইরানের সাথে সুসম্পর্ক বজায় রাখে তাহলে ইরান তাদের সরাসরি ইরাক হয়ে সিরিয়া নিয়ে লেবাননে অস্ত্র পাঠানোর একটি নতুন করিডোর তৈরি হতে পারে। যুক্তরাষ্ট্র দীর্ঘ সময় ধরে অত্যন্ত সুচিন্তিতভাবে মধ্যপ্রাচ্যে একটি জটিল কাঠামো তৈরি করেছিল। ইরাকে সামরিক উপস্থিতি, সিরিয়ায় কুর্দি মিত্র এবং এই অঞ্চলের আকাশসীমার উপর নিয়ন্ত্রণ, এই সব কিছু মিলিয়ে তারা ইরানকে চাপে রাখতে সক্ষম হয়েছিল। কিন্তু এখন সেই পুরো কাঠামো ভেঙে পড়তে শুরু করেছে। একটার পর একটা ডোমিনো পড়ছে এবং যুক্তরাষ্ট্র সেগুলো থামাতে পারছে না। ইসরায়েলের জন্য এই পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। তারা ইতোমধ্যে গাজায় একটি দীর্ঘমেয়াদী সংঘাতে জড়িয়ে আছে। উত্তরে হিজবুল্লাহর সাথে উত্তেজনা চলছে। এমন পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ নিতে গেলে ইরাকের আকাশসীমা ব্যবহার করা আর সম্ভব হবে না, বরং সেই আকাশসীমা এখন তাদের বিপক্ষে ব্যবহার করতে হতে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, সিরিয়ায় যে কয়েকটি সামরিক ঘাঁটিতে এখনও যুক্তরাষ্ট্রের সেনা সদস্যরা রয়েছেন তাদের কি হবে? ইরাক থেকে লজিস্টিক সাপোর্ট পাঠানোর পথ এখন বন্ধ। কুর্দি মিত্ররা কোণঠাসা। এমন পরিস্থিতিতে সেই সেনা সদস্যদের নিরাপদে সরিয়ে আনা যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এই মুহূর্তে একটি বড় পরিবর্তন ঘটেছে। যে ভারসাম্য দশকের পর দশক ধরে টিকেছিল সেটি এখন দ্রুত বদলে যাচ্ছে। ইরান এবং তার মিত্ররা শক্তিশালী হচ্ছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছে। এই পরিবর্তনের চূড়ান্ত ফলাফল কী হবে সেটা এখনই বলা কঠিন। তবে একটা কথা পরিষ্কার, মধ্যপ্রাচ্য আর আগের মতো নেই এবং আগামী দিনগুলোতে এই অঞ্চলে আরও নাটকীয় ঘটনা ঘটতে পারে। পরিস্থিতি অত্যন্ত তরল এবং প্রতিনিয়ত বদলাচ্ছে। কোন তেলক্ষেত্র কার নিয়ন্ত্রণে, কোন ঘাঁটি কে দখল করছে, এই তথ্যগুলো এখন পুরোপুরি পরিষ্কার নয়। তবে বড় চিত্রটা স্পষ্ট হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের 2 দশকের আধিপত্যের অবসান ঘটতে শুরু করেছে এবং নতুন একটি অধ্যায়ের সূচনা হচ্ছে।